বাংলাদেশে একটা প্রচলিত প্রবাদ বাক্য আছে যে পুলিশের সাথে বন্ধুত্ব অথবা শত্রুতা দোনোটাই কিন্তু দিন শেষে ক্ষতির কারণ হয়ে যায়। আর আন্তর্জাতিক অঙ্গনে এই প্রবাদ বাক্যটা এমনভাবে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব বা শত্রুতা দিন শেষে আসলে অনেক ভারী পড়ে। আমাদের দেশগুলোর মতন মার্কিনিরা কথা বলে না, তারা কাজ করে। 5 বছর আগে যে প্ল্যানটা করে 5 বছর পরে সে প্ল্যানটা সামনে আসে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গা নিয়ে এশিয়ার এই রাষ্ট্রগুলোর যারা রাষ্ট্রপ্রধান আছেন তারা প্রত্যেকেই বিপদে পড়েছেন। এই তালিকায় প্রথমে পড়ে গেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। টেকনিক্যালি তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসছে শেখ হাসিনা, যিনি এখনও দাবি করছেন তার সরকারের পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে। এখন টার্গেটে আছে মোদি। তবে দিন শেষে আমেরিকার সাথে বিভিন্ন রকম বক্তব্য বা মার্কিন রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে স্যাংশন থেকে কেন্দ্র করে অনেক কিছুকে কেন্দ্র আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার বলছিল যে এটা করবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আসলে কি করেঙ্গা। ক্ষমতায় থাকাকালীন যদিও কিছু করে নাই, কিন্তু এখন কিন্তু খেলা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনার সরকার, তিনি নিজে প্লাস মন্ত্রী এমপি থেকে শুরু করে একজন গ্রামের পাতিনেতাও, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে প্রচুর কথাবার্তা বলছে। অ্যান্ড অফকোর্স আমেরিকা এগুলোকে নোটেড রাখছে। আর দিন শেষে সিস্টেমে আইনা শেখ হাসিনার বিরুদ্ধে কঠিন একটা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। অলরেডি শেখ হাসিনার যে ভিসা মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা কিন্তু বাতিল করা হয়েছে। এবার সম্ভবত মানবাধিকার ইস্যুতে সামনে এনে শেখ হাসিনার বিরুদ্ধে একটা নতুন সিদ্ধান্ত নিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, এমনটাই আভাস মেলেছে বিশেষ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র আছেন ম্যাথিউ মিলার, তার একটা বক্তব্যকে কেন্দ্র করে। ম্যাথিউ মিলার গতকালকে একটা বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইস্যুতে। তার বক্তব্য হচ্ছে, আমরা মনে করি, মানে আমেরিকা মনে করে, সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভ এবং বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। তার বক্তব্য হচ্ছে যে দায়ী, মানে জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে হত্যাগুলো হয়েছে সংখ্যাটা প্রায় আমাদের দেশের তথ্য অনুযায়ী 1500+ মানুষ প্রাণ হারিয়েছে। এর মাঝখানে ছাত্র আছে, কৃষক আছে, জনতা আছে, প্লাস পুলিশের লোকও কিন্তু আছে। তো সবগুলো মৃত্যুরই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি বলছে দায়ী যেই হোক না কেন পূর্ণ জবাবদিহিতা থাকতে হবে এবং কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই শব্দটা এখানে ফোকাসেবল। এখন শেখ হাসিনার বিরুদ্ধে অলরেডি বাংলাদেশে বেশ কিছু হত্যা মামলা হয়েছে 200-র উপরে। এমনকি যিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আছেন, যে কি বলে যে করিম খান সম্ভবত, তিনি কিন্তু বাংলাদেশে আসতে যাচ্ছেন খুবই শীঘ্রই। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের এই যে অধিবেশনে গিয়েছিলেন, সেখানে তিনি করিম খানের সাথে মানবতা বিরোধী যে হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে শেখ হাসিনার ইস্যুতে, তিনি কিন্তু ছবি দেখিয়েছেন, অভিনয় করে দেখিয়েছেন অনেক কিছু। সেখান থেকে মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধে অভিযুক্ত হতে যাচ্ছেন শেখ হাসিনা। অলরেডি বাংলাদেশেও যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে, সেখানেও কিন্তু তার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করা হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক আদালতেও ডক্টর ইউনূসের সরকার চাইলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, এই আহ্বানও জানানো হচ্ছে। এই যে খেলাগুলা, দিন শেষে এগুলোর পেছনে একটা রাষ্ট্রের পজিটিভ সিগন্যাল লাগবে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার উপর মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট বিরক্ত ছিল। ইভেন ভারতের কারণেই দীর্ঘদিন যাবৎ হাসিনা সরকারকে খুব বেশি ডিস্টার্ব করেনি মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ তাদের টার্গেট হচ্ছে ভারত তাদের পক্ষের শক্তি বা ভারতকে খুশি রাখার জন্য। কিন্তু এখন যখন পরিস্থিতি আউট অফ কন্ট্রোল, সেই ক্ষেত্রে আপকামিং সরকার যেই আসবে, বিএনপি হোক বা অন্য সরকার হোক, তাদেরকে খুশি রাখা হোক, পাশাপাশি শেখ হাসিনার যে বিভিন্ন কথোপকথন বা মন্ত্রীদের কথোপকথন, সেগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, পুরোনো ঝাল মিটানো হোক। এই তদন্তগুলোর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত মানবতা বিরোধী অপরাধে ট্যাগ করে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা অথবা আরও এখানের মন্ত্রী এমপি, পাশাপাশি প্রশাসনের অনেক ব্যক্তি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছেন। আর হিউম্যান রাইটস থেকেও এটা নিয়ে হয়তো একটা বড় ধরনের কোনো কিছু ঘটতে যাচ্ছে। সব কিছু মিলিয়ে আসলে সময়টা অনেক খারাপ যাচ্ছে শেখ হাসিনার। মার্কিনীদের মাথায় কি আছে হয়তো আর কিছুদিন গেলেই বোঝা যাবে। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, এই কথাটা বাংলাদেশে গত 52 বছর কাগজ কলমে লিপিবদ্ধ ছিল। বা 100-র মধ্যে যদি আমরা ধরি, 10 জন পুলিশ প্রকৃতপক্ষে ছিল যারা জনগণের বন্ধু হিসাবেই কাজ করেছে।
একদিকে আমাদের অনেক পুলিশ সদস্য, অনেক পুলিশ ভাই দিনরাত পরিশ্রম করেছেন রাষ্ট্রের জন্য, দেশের জন্য। আবার অনেকেই এই পোশাকটাকে ব্যবহার করে তার উপর রাজনৈতিক নেতাদের দৃষ্টিতে পড়ার জন্য, পদপদবীর জন্য অনেক ধরনের অপকর্ম করে ফেলেছেন। আর 52 বছরের ইতিহাসে এই প্রথমবার সরকার পতনের সময় আমরা দেখেছি কিভাবে পুলিশদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল, হত্যা করে কিভাবে তাদেরকে নানান ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে। এই যখন অবস্থা, এরপরেই পুলিশ বাহিনীতে একটা বিক্ষোভ হয়েছিল। আর অলরেডি সরকারের 2 মাস হয়ে গেছে। এই সময়টার মধ্যে পুলিশের যারা বিক্ষোভ করেছে অনেকেই কর্মে ফিরে এসেছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী 187 জন পুলিশ কর্মকর্তা কাজে ফেরেনি। তবে তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে গেছে ভারতে, আবার অনেকে বাংলাদেশে আত্মগোপনে আছে। তবে যারা আত্মগোপনে আছে তাদের কিন্তু শেষ রক্ষা হচ্ছে না, কারণ এই মানুষগুলোই ওই মানুষ যারা পুলিশের এই পোশাকটাকে রাজনৈতিক কাজে, পয়সা উপার্জনের কাজে, বিভিন্ন মানুষকে জুলুম নির্যাতনের কাজে ব্যবহার করেছিলেন। আর আজকে পাপ গলা ভরে গেছে, শাস্তির ঘোষণা চলে এসেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেয়নি তাদেরকে অপরাধী হিসাবে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজকে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা কমিটির বৈঠকে তিনি এই তথ্য দিয়ে বলছেন যে কতজন পুলিশ এখনো কাজে যোগ দেয়নি। সাংবাদিকদের প্রশ্ন ছিল, তো তিনি বলছেন 187 জনের মতো। এরপরে আর মনে হয় কেউ যোগদান করেননি। যারা যোগদান দেননি তাদের প্রত্যেককে খোঁজে খোঁজে আইনের আওতায় আনা হবে। তাদেরকে এই মুহূর্তে আমরা পুলিশ বলবো না, আমাদের দৃষ্টিতে তারা এখন অপরাধী হিসাবে গণ্য হবে। তো তিনি বলছেন যে এখানে নানান ইস্যুতে কথা হয়েছে। পুলিশ বাহিনীর সংস্কারের বিষয়ে তিনি বলছেন পুলিশ সংস্কারের কাজ 1 অক্টোবর থেকে শুরু হওয়ার কথা, মানে আজকে থেকেই। তো তিনি বলছেন যে সংস্কারের কাজটা বেসিক্যালি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমি করছি না, এই জন্য একটা আলাদা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি কাজ করবে, তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন, সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে সংস্কার কর্মকাণ্ড চালানো হবে। এর পাশাপাশি পুলিশ ভাইদেরও 11 দফা দাবি ছিল, এর মধ্যে 99% দাবি যৌক্তিক, সেগুলোকেও হয়তো এখানে আপনার ফোকাসে রাখা হচ্ছে সবকিছু মিলিয়ে। তবে আমরা আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আগামী দিনে পুলিশ ভাইদের প্রতি যেন মানুষের এই ধারণাটা তৈরি না হয়, সেই কারণে আপনাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তাদের যেমন একটা দাবি ছিল, আমিও এই দাবিতে সহমত পোষণ করছি, পুলিশকে একটা রাজনৈতিক সরকার যারাই ক্ষমতা থাকুক, আওয়ামী লীগ ব্যবহার করছে এতদিন, এর আগে বিএনপি করছে, আবার বিএনপি আসবে, তারা ব্যবহার করবে, পরে আবার আওয়ামী লীগ আসলে আবার অনেক পুলিশ কর্মকর্তা বাটে পড়বে, আবার এরকম প্রাণ হারাবে, থানাগুলো আক্রান্ত হবে, রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত হবে। এটা আমরা চাই না। এবার এটা আমাদের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে হোক, কোন কমিটি করবে জানি না, তবে এতটুকু চাই পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কোনো রাজনৈতিক সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য পুলিশ বাধ্য না। আর তাদেরকে যেন কোনোভাবেই এই জায়গাতে প্রভাবিত করা না যায়, বা রাজনৈতিক সরকার তাদের ক্ষমতা প্রয়োগ করে হয়তো একজন পুলিশকে অন্য একটা আদেশ দেওয়া হলো, তিনি মানলেন না, তাকে বরখাস্ত করা হলো, সাময়িক বরখাস্ত করা হলো, এই জিনিসগুলো যেন না ঘটে, সেইটাও আইন করে রাখতে হবে। যদি এটা না হয় তাহলে পুলিশ বাধ্য হইয়া অপরাধে জড়াবে।